যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ 22 বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন, তৈরি হয়েছে মঞ্চ। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এই জনসভায় যোগ দিচ্ছেন বিভাগের 4 জেলার নেতাকর্মী ও সমর্থকরা। 4টি জেলার বিএনপি মনোনীত 24 জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ 2003 সালের রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, তারেক রহমান কখন নাগাদ রওনা করবেন, কে কে থাকছেন তার সঙ্গে, কি প্রতিশ্রুতি দেবেন ময়মনসিংহবাসীকে, কিছু জানতে পারলে জানাবেন। রাব্বি তিনি মাত্রই বেরিয়েছেন এবং তার বাসা থেকে বেরিয়েছেন। সেই লাল সবুজের খচিত সেই বাসে করে তিনি ময়মনসিংহ উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে আছেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং সেই সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত যারা স্টাফ রয়েছেন তারা রয়েছেন। তিনি মাত্র বেরিয়েছেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। তিনি দুপুর 2টা নাগাদ সমাবেশে বক্তব্য রাখবেন। এখন আমরা তার সফর বহরের সঙ্গে যাচ্ছি এবং সেই সঙ্গে তিনি আজকের এই সফরে মূলত ময়মনসিংহ, আপনি জানেন দীর্ঘদিন ধরে আসলে বিএনপির সেখানে নির্বাচন করলেও খুব একটা ভালো ফলাফল কখনই করতে পারেনি। সেই ক্ষেত্রে ময়মনসিংহকে নতুন করে ঢেলে সাজানোর যেমন তারেক রহমানের প্রতিশ্রুতি থাকবে, তেমনি সেখানকার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানকার জয়ের বিষয়ে সেই সাধারণ মানুষের কাছে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এখন পর্যন্ত আপনি জানেন যে 3য় বিভাগীয় সফর হিসাবে তিনি ময়মনসিংহ যাচ্ছেন এবং ময়মনসিংহের সফর খুব স্বাভাবিকভাবেই বিএনপির ওই অঞ্চলের নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে মূলত নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর 4টি জেলার নেতাকর্মীরা সেই সমাবেশে যোগ দেবেন। ময়মনসিংহে সমাবেশ শেষ করে তিনি সন্ধ্যা 6টা নাগাদ তিনি গাজীপুরে তিনি আরেকটি জনসভায় যোগ দিবেন। এরপর সন্ধ্যা 7টা নাগাদ সময় রাখা হয়েছে, সন্ধ্যা 7টা নাগাদ উত্তরায় ঢাকা 18 আসনের নেতাকর্মীদের আয়োজনে একটি সমাবেশে তিনি যোগ দেবেন। তার এই সফর অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের পরপরই আসলে নির্বাচনের আগেই তার নির্বাচনের যে সফর, সেই সফর ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে শুরু করেছেন। সিলেট থেকে তার এই সফর শুরু হয়েছে। এখন সেই সফর চট্টগ্রাম ছিল, সে এখন বিভাগীয় সফর ময়মনসিংহ হবে। ময়মনসিংহের পর তিনি রাজশাহী যাওয়া তার কথা রয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশের সকল বিভাগীয় শহরগুলোতে কিন্তু তারেক রহমান যাবেন এবং তার যানবাহন কিন্তু যে ট্রাফিক আইন, সেই ট্রাফিক আইন মেনে বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সরকার গঠন করতে পারলে যশোরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। বলেন, জামায়াত দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবই পূরণ করা হবে। 11 দলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হ্যাঁকে জেতানোর আহ্বান জানান শফিকুর রহমান। বলেন, হ্যাঁ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, আর হ্যাঁ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। যশোরের জনসভা শেষে কলারোয়ার পথসভায় অংশ নেন জামায়াত আমির। পথসভা শেষে এখন সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করেছেন তিনি। এরপর যথাক্রমে খুলনা ও বাগেরহাটে জনসভায় যোগ দিবেন জামায়াত আমির। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তারা সরাসরি গণভোটের পক্ষে বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জানান, প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসির নিরপেক্ষতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যারা নির্বাচনের দায়িত্বে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবে, তারা কারোর পক্ষে কাজ করবে না। এটা নির্দেশের বিষয় না, এটা হলো নিরপেক্ষতার প্রশ্নে কেউ করবে না, বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব আমরা।
সরকারি কর্মকর্তাদেরকে তো আবার সরকার বলবে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নেই। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, সাতক্ষীরা নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে আবারও আমরা সহকর্মী আকরামুল ইসলামের কাছে যাচ্ছি। আকরাম, জামায়াত আমির কখন নাগাদ জনসভায় যোগ দেবেন, আর জনসভাস্থলের সার্বিক চিত্র কেমন দেখছেন? যারা আয়োজক রয়েছেন সাথে মাধ্যমে জেনেছি আমির শফিকুর রহমান 12টার দিকে কিন্তু মঞ্চে উঠবেন এবং এই যে নির্বাচনী জনসভাকে ঘিরে এরই মধ্যে যে সাতক্ষীরা বাংলা বিশ্ববিদ্যালয়ের যে মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু একেবারে কানাই কানাই পূর্ণ হয়ে গেছে এবং আনুষ্ঠানিকভাবে যে জনসভার কার্যক্রম সেটি কিন্তু এখানে শুরু হয়েছে। এখন যারা স্থানীয় পর্যায়ের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখবেন এবং তারা আহ্বান জানাচ্ছেন যে আগামীতে যে ছাত্র চারটি আসন রয়েছে, চারটি আসনের দাঁড়িপাল্লার যারা প্রার্থী রয়েছে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার যে আহ্বান তারা সেটি জানাচ্ছেন। এবং জামায়াতের আমির তিনি মূলত এখানে এসে সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন এবং জামায়াতের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে এখানে কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং ছাত্রবাসীর উদ্দেশ্যে জামায়াতের আমির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই ছিল আকরাম, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মিরপুর 10-এ ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ঐশী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? প্রচারণা কখন শুরু হলো, কি বলছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। আমি এলাকার সন্তান, আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি এলাকার স্থানীয়। তারা ছোটবেলা থেকে আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে, আমার কথাবার্তা আচার আচরণ সম্পর্কে তারা সকলে ওয়াকিবহাল রয়েছে। আমি এখনো নির্বাচিত হতে পারিনি, বাট নির্বাচনের আগেই আমি আমার এই এলাকার বিভিন্ন জায়গার যে সমস্যাগুলো রয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে সেই সমস্যাগুলো ইতিমধ্যে আমি সমাধান করে দিয়েছি এবং এই সমাধান করার কারণে আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আমার প্রতি একটি বিশ্বাস, একটি আস্থা তৈরি হয়েছে এবং সেই বিশ্বাস আস্থা থেকেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি আজকে 6ষ্ঠ দিনের মতো আজকের এই প্রচারণায় আমার 3 নম্বর ওয়ার্ড দিয়ে আবার শুরু করছি এবং আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আমার সাথে শুধু নেতাকর্মী না, আমার সাথে এলাকার বা আমি যে বেনারসি পল্লীর এখানে যা উপস্থিত রয়েছি, এই বেনারসি পল্লীর বিভিন্ন ব্যবসায়ীরা, কর্মচারীরা তারা কিন্তু আমার সাথে আজকের এই প্রচারণায় অংশগ্রহণ করেছে। আমার ডানে বামে অনেকেই দাঁড়িয়ে আছে। সো আমার যেটি চাওয়া, যেটি প্রত্যাশা, যে আমি চাই যে আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন আসুক। রাজনীতিবিদদের প্রতি মানুষের যে একটি অবিশ্বাস, একটি আস্থাহীনতা, সেই বিশ্বাস আমি ফিরে আনতে চাই যে না, রাজনীতিবিদরা যেটি বলেছে এবং সেটি অক্ষর অক্ষরে পালন করেছে। আমি চাই যে এই বিশ্বাস আস্থার মাধ্যমে আগামী রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে। সাধারণ মানুষ। দর্শক, নির্বাচনী প্রচারণায় রাজধানীর মিরপুর 10-এ ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক নির্বাচনী প্রচারণায় কথা বলছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 1 আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। ভোটের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। 3 জনের বাইরে মাঠে রয়েছেন আরও কয়েকটি দলের প্রার্থী। এলাকার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর 1 আসনে সরগরম ভোটের মাঠ। লালপুর বাগাতিপাড়া আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোট 10 জন প্রার্থী। তবে ঘোড়া প্রতীকের ইয়াসির আরশাদ রাজন সরে দাঁড়ালে এখন ভোটের মাঠে রয়েছেন 9 জন। এই আসনে মূলত লড়াই হবে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার অভিযোগ, কলস প্রতীকের সমর্থকদের হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। কোনো প্রার্থী নিজেদেরকে মনে করছে যে এখনই তারা সরকারে চলে গেছে। ভয় ভীতি দেখে যারা তাদের অনুসারী না, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করার একটা প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি জানান, নির্বাচনের পরিবেশ সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ রাখতে তৎপর রয়েছেন তারা। আমরা এখানে একটা প্রতিযোগিতামূলক চমৎকার পরিবেশ রাখতে চাই নির্বাচনের জন্য। মানুষের ভোট মানুষ দেবে, কোনো প্রতিযোগিতা থাকবে, এখানে কোনো কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। এদিকে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের দাবি, ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে সত্য, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গঠনে জনগণ তাদেরকেই বেছে নিবে। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে সেই ম্যান্ডেট তুলে ধরে জনগণের কাছে আমরা গিয়েছি। জনগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদের উচ্ছ্বাস দেখে আমরা শতভাগ বিশ্বাসী এই আসনে আমরা জয়লাভ করব। এলাকার অবকাঠামো উন্নয়ন, মাদক সন্ত্রাস দমন ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে যিনি ভূমিকা রাখবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। তরুণদের ভবিষ্যতে যেন তাদের দিকে নজর দিবে বা এলাকার উন্নয়নে যে পাশে থাকবে। নারীদের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং নারীদের তাদের নিরাপত্তা দিতে পারবে। সকল উন্নয়ন যিনি করবেন, আমরা এমন একজন ব্যক্তিকেই আমাদের লালপুর বাগাতিপাড়ার অভিভাবক হিসেবেই আগামী জাতীয় সংসদে চাই। আমাদের সকলের সহযোগিতায় একজন সুযোগ্য জনপ্রতিনিধি আমরা বাছাই করতে সক্ষম হব। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। তফসিল ঘোষণার পর থেকেই আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মাঠে আছেন, তারা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন, অভিযান করছেন। ইতিমধ্যেই যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি আমাদের যে জুডিশিয়াল ইনকোয়ারি টিম তারাও আছেন, তারাও যখনই কোনো অভিযোগ পাচ্ছেন সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। ৪৬৬ বর্গ কিলোমিটার আয়তনের আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩,৬৮,২৭৬ জন। বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। এই দেখো ভালো ডাইপার, এটা বাজারের ১ নম্বর ডাইপার। থাই ডাইপারে এখন আরো উন্নত ফর্মুলায় অধিক শোষণ ক্ষমতা। থাই বেবি প্যান্ট ডাইপার। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি মিজান ও তার সহযোগী মামুনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় মিজানকে। পরদিন সোমবার বায়েজিদ বোস্তামির বগুড়া নিবাস এলাকা থেকে গ্রেফতার হয় মিজানের সহযোগী মোহাম্মদ মামুন। গ্রেফতারকৃতদের সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে র্যাব ৭-এর সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় র্যাব ৭-এর উপ সহকারী পরিচালক মোতালেব হোসেন ভুইয়া নিহত হন। গুরুতর আহত হন ৩ র্যাব সদস্য। ঘটনার ২ দিন পর ২১ জানুয়ারি ২৯ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে র্যাব। নরসিংদীতে ওয়ার্কশপে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মৃত্যু হয় টেকনিশিয়ান চঞ্চল চন্দ্র ভৌমিকের। কিন্তু এই নাশকতার মোটিভ উদ্ঘাটন কিংবা জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। চলছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় চঞ্চলের মা। দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি স্বজন ও প্রতিবেশীদের। এক সন্তান হারা মায়ের আর্তনাদ, আর কখনোই বাড়ি ফিরবে না আদরের ছেলে চঞ্চল। কদিন আগে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় তার। চঞ্চল চন্দ্র ভৌমিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ৬ বছর আগে টেকনিশিয়ান হিসেবে যোগ দেন নরসিংদীর এক ওয়ার্কশপে। গত ২৪ জানুয়ারি রাতে সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত শরীরে ওয়ার্কশপের ভেতরে ঘুমাতে যান। কে জানতো আর কখনোই চোখ মেলবে না চঞ্চল। নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় মসজিদ মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত ১:৩০টার দিকে মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপের সামনে জড়ো হয় কয়েকজন দুর্বৃত্ত। কিছু সময় আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে তারা। এক পর্যায়ে ওয়ার্কশপের শাটারে আগুন ধরিয়ে দেয়। ভেতরে পেট্রোল, মোবিল সহ দাহ্য পদার্থ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন চঞ্চল। ঘণ্টাখানেক সময় ধরে ওয়ার্কশপের সামনে অবস্থান নিয়েছিল অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এসে দেখেছে তুপ দেওয়া কিছু অংশ থাকে, হয়তো বাইরে আগুন দিছে, দিয়া হয়তো আগুন ভিতরে দিচ্ছে। তো ভাবলাম কি হয়তো বাইরে আগুন দিছে, আগুন পোয়াইতেছে, কি করলাম পানি নিয়ে আইসা ওইটুকু নিবাইলাম, দেখি কি ভিতরে ধাও ধাও করে জ্বলতেছে। তো ভালো ছেলে ছিল, ওর কোনো শত্রু থাকার কোনো সম্ভাবনাই আমি দেখি না। কর্মচারীর শত্রু থাকার কোনো কথা না, কারণ সে সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতো, সবার সাথে খুব ভালো ব্যবহার ছিল। কারো আক্রোশ নাই বা তার কোনো শত্রুও নাই, তার কোনো ইয়েও নাই, ঠিক আছে নি, কারণ হলো সবার সাথে সে হাসি খুশির মাধ্যমে ছিল।
চঞ্চলের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। তার মৃত্যুর খবরে শোকাহত স্বজন, এলাকাবাসী। মা প্রবিতা রানী ভৌমিক ছেলের শোকে পাগল প্রায়। কী কারণে তার ছেলের এই মর্মান্তিক মৃত্যু হলো সেই প্রশ্নই সন্তানহারা মায়ের। রাখি কই 9টার দিকে আমার সাথে কথা বলি গেছে, এখন কি করি চললুম, কি করি খাইও। কেন এখনো ঘাতকদের আইনের আওতায় আনা হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমরা আমাদের এই পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা উপযুক্ত বিচার চাই। আমরা আসলে গ্রামবাসী এটা নিয়ে খুব অনুতপ্ত যে আমরা উদ্দিষ্ট যে মারছে সে আগুন লাগাইছে তার দৃষ্টান্তম শাস্তি। পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় শনাক্তে পর্যালোচনা করা হচ্ছে মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ। আমরা ফুটেজ সংগ্রহ করে তাকে শনাক্ত করার চেষ্টা করতেছি এবং আমাদের একাধিক টিম কাজ করতেছে। তাকে ধরলে আমরা বুঝতে পারবো আসলে কি। তবে প্রাথমিক অবস্থায় মনে হয় না যে এটা কোনো নাশকতার কোনো ঘটনা। দ্রুতই হত্যা রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবারের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন সেন্ট্রাল কমান্ড অঞ্চলের অধীনস্থ ভারত মহাসাগরে অবস্থান নিয়েছে বহরটি। যুক্তরাষ্ট্রের নৌবহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। 3টি ফুটবল মাঠের সমান এই নৌযান রণাঙ্গনের সর্বাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত। এর বহরে প্রায় 7 ধরনের যুদ্ধ জাহাজ, ডেস্ট্রয়ার ও নৌযান রয়েছে। এছাড়াও রয়েছে 3 ধরনের আকাশযান ও বিভিন্ন হেলিকপ্টার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমানবাহী রণতরীটি দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে নেওয়া হয়। মধ্যপ্রাচ্য সহ উত্তর পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট 21টি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগোলিক অবস্থান। ইরানের হামলার জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে না সংযুক্ত আরব আমিরাত। ভূখণ্ড কিংবা জলসীমাতেও কোনো আগ্রাসী সামরিক পদক্ষেপের অনুমতি দেওয়া হবে না। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এমনটা জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। দাবি করা হয়, তেহরানের বিরুদ্ধে হামলা চালাতে কাঠামোগত কোনো সহায়তা দেবে না আমিরাত। সংলাপ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশটি বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এর আগে গেল বছর ইরানে হামলা চালাতে জর্ডানের আকাশসীমা ব্যবহারের অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। মেক্সিকোয় একটি ফুটবল মাঠে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 11 জন, আহত হয়েছে আরও 12 জন। রোববার গুয়ানাজুয়াতো প্রদেশের সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই হামলার শিকার হন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় অন্তত 100 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। একাধিক গাড়িতে চেপে কিছু বন্দুকধারী নির্বিচারে গুলি চালায় দর্শকদের ওপর। এতেই হতাহত হয় নারী ও শিশুসহ বহু মানুষ। এখনো জানা যায়নি ভয়াবহ এই আক্রমণের কারণ, চলছে তদন্ত। এ ঘটনার একদিন আগেই শহরটিতে হয় একাধিক সহিংস হামলার ঘটনা, যাতে প্রাণ হারায় 5 জন ও অপহরণের শিকার হয় 1 জন। সম্প্রতি প্রদেশটিতে বেড়েছে বিভিন্ন গ্যাংয়ের প্রকোপ। হত্যাকাণ্ড, মাদক পাচার সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এসব সংগঠন। দর্শক, সংবাদ শেষ করব নির্বাচনী প্রচারণার আবারও খবর জানিয়ে। জুরাইন বাজারে ঢাকা 4 আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন প্রচারণা চালাচ্ছেন। সেখানে আছেন সহকর্মী শকত মঞ্জুর শান্ত। শান্ত, প্রচারণায় প্রার্থীরা কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা অঙ্গীকারবদ্ধ যে এলাকা থেকে এই মুহূর্তে একটি পথসভায় অংশগ্রহণ করেছেন এই ঢাকা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন তানভীর আহমেদ রবিন। তিনি এই পথসভায় অংশগ্রহণ করে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং স্থানীয় যারা রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে অথবা এলাকার উন্নয়নে, এলাকার মানুষের সাথে সম্পৃক্ততা বাড়াতে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার এবং দীর্ঘ অনেকগুলো বছর
এখানে তাদের অনুপস্থিতি এবং সেই সাথে এলাকার যে উন্নয়নে তাদের অবদানের যে একটা সুযোগ এই মুহূর্তে রয়েছে সেই বিষয়গুলোই কিন্তু নেতাকর্মীরা তাদের বক্তব্যে তুলে ধরছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় অনেক মানুষ কিন্তু এখানে এই পথসভায় অংশ নিয়েছেন। তাদের সাথে কথা হচ্ছিল, তারাও জানাচ্ছেন যে বাংলাদেশের যে পরিবর্তনের জোয়ার এসেছে সেইখানে তারা সম্পৃক্ত হতে চান এবং 12 তারিখের যে নির্বাচনের প্রস্তুতি সেই প্রস্তুতির বিষয়বস্তু নিয়েও কিন্তু এখানে কথা হচ্ছিল। এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন নেতাকর্মীরা কিন্তু এখানে তাদের বক্তব্যগুলো রাখছেন এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে তানভীর আহমেদ রবিন তার যে এলাকা রয়েছে ঢাকা 4 আসনের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই বিভিন্ন এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের বিষয়ে আমাদেরকে আগেই জানিয়েছেন এবং তার যে প্রস্তুতিগুলো তার 20টি তাদের যে প্রস্তাবনা এবং অঙ্গীকারনামা সেটি তারা কিন্তু বলছেন যে এলাকার যে যানজট রয়েছে, জলজট রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, খালগুলো দখল হয়ে রয়েছে সেগুলো উদ্ধারের বিষয়ে তারা জনগণের প্রত্যাশা পূরণে তারা কাজ করবেন। ধন্যবাদ শান্ত আপনাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে